তেজদাসকাঠি কলেজের দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস এবং আদর্শ গ্যাস বাস্তব গ্যাসের পার্থক্য, আদর্শ আচরণ হতে বাস্তব গ্যাসের বিচ্যুতির কারণ ও ভ্যান ডার ওয়েলস সমীকরণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে শিল্পের গ্যাসীয় বর্জ্য ও বায়ু দূষণ এবং গ্রিনহাউস গ্যাসের উৎস ও তার প্রভাব। বায়ুমণ্ডল আমাদের বাঁচিয়ে রাখে, কারণ বায়ুমণ্ডলের যে অক্সিজেন আছে সে অক্সিজেন ছাড়া জীবন চলে না। বায়ুর অক্সিজেন, নাইট্রোজেন এবং কার্বন ডাই অক্সাইড এটা অতি প্রয়োজনীয় উপাদান। এগুলো ছাড়া জীব বৈচিত্র্য বেঁচে থাকা অসম্ভব। কারণ কি, উদ্ভিদ সালোক সংশ্লেষণের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন করে এবং উপজাত হিসাবে বায়ুমণ্ডলে কি ছাড়ে? অক্সিজেন ছাড়ে। আমরা আবার সেই অক্সিজেন গ্রহণ করি, শ্বাস প্রশ্বাসের সাথে গ্রহণ করি। জীবন ধারণের জন্য প্রয়োজনীয় শর্করা, প্রোটিন ও অক্সিজেনের জন্য আমরা সর্বদা উদ্ভিদের উপর নির্ভর করি, কারণ আমরা বলছি যে উদ্ভিদ অক্সিজেন ছাড়ে। বায়ুমণ্ডলে অক্সিজেন, নাইট্রোজেন এবং কার্বন ডাই অক্সাইডের একটি নির্দিষ্ট পরিমাণ আছে। এইগুলোর পরিমাণে তারতম্য হলে তখনই পরিবেশে বিপর্যয় নেমে আসে। প্রাকৃতিক পরিবেশে কখনো বিশুদ্ধ নির্মল বায়ু সম্ভব হয় না, পাই না আমরা, কারণ প্রকৃতি ও মনুষ্য সৃষ্ট কতগুলো কারণে বায়ু দূষণ অনবরত ঘটে চলছে। বায়ু দূষণের জন্য যে দায়ী উপাদানগুলো একটু দেখো কি আছে এর ভিতরে। সালফার ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, কার্বন ডাই অক্সাইড, নাইট্রিক অক্সাইড, হাইড্রোজেন সালফাইড, অ্যামোনিয়া, বিভিন্ন ধরনের ধাতব কণা বা ধাতব অক্সাইড, জৈব পদার্থগুলো, ধূলিবালি বা ধূলিকণা, ছাই, ধোঁয়া, এগুলো হচ্ছে কি বায়ু দূষণকারী উপাদান। কোনো পদার্থ পরিবেশে তার স্বাভাবিক প্রাকৃতিক প্রাচুর্য অপেক্ষা অধিক পরিমাণে উপস্থিত থেকে যদি জীব জগতের বা মনুষ্য জাতির অন্যান্য জীবের স্বাভাবিক জীবনযাত্রার উপর কি করে? বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে, তাহলে আমরা ওই পদার্থটাকে বলবো কি বলবো? দূষক বলবো। সেটাকে আমরা বলবো দূষক। দূষক দুই ধরনের, একটা হলো প্রাইমারি এবং আরেকটা সেকেন্ডারি বা গৌণ দূষক। প্রাথমিক দূষক এবং গৌণ বা সেকেন্ডারি দূষক। প্রাইমারি দূষক, প্রাইমারি দূষক হচ্ছে যেসব দূষক কোনো উৎস হতে নির্গত হয়ে সরাসরি অপরিবর্তিত অবস্থায় পরিবেশে আসে তাদেরকে প্রাইমারি দূষক বলে। যেমন কি, সালফার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সালফার ডাই অক্সাইড তৈরি করে, এটা একটা প্রাইমারি দূষক। কার্বন মনোক্সাইড, কার্বন ডাই অক্সাইড ইত্যাদি, হাইড্রোকার্বন, ছাই, ধূলিকণা, এইগুলো হচ্ছে প্রাইমারি দূষক। আর সেকেন্ডারি দূষক কি? যেই প্রকারের দূষক কোনো উৎস থেকে সরাসরি পরিবেশে আসে না, পরিবেশের দূষকগুলো পারস্পরিক বিক্রিয়ায় প্রাথমিক দূষকের সাথে পরিবেশের কোনো একটি উপাদান বিক্রিয়া করে ক্ষতিকারক দূষকের সৃষ্টি করে। যেমন কি, ডাইমিথাইল মার্কারি, ডাইমিথাইল মার্কারি, এটা হচ্ছে একটি সেকেন্ডারি দূষক। পারঅক্সিঅ্যাসিটাইল নাইট্রেট, PAN, এটা একটা সেকেন্ডারি দূষক। যেসব শিল্প হতে আমরা আমাদের বায়ুতে এই দূষক মেলে সেগুলো হচ্ছে তাপ বিদ্যুৎ কেন্দ্র। তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে সাধারণত সালফার ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, কার্বন
ডাইঅক্সাইড, নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড মিলে, তারপরে কয়লার কণা, ধোঁয়া, এগুলো তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে বায়ুতে এসে আমাদের বায়ুমণ্ডলকে দূষিত করে। এসিড উৎপাদনের কারখানা থেকে সর্বত্র নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড, হাইড্রোজেন ক্লোরাইড, ক্লোরিন, সালফার ডাইঅক্সাইড প্রভৃতি মেশে। সার কারখানা থেকে অ্যামোনিয়া, কার্বন মনোক্সাইড, নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড, সালফারের বিভিন্ন অক্সাইড বায়ুমণ্ডলে মিশে বায়ুকে দূষিত করে। পেট্রোলিয়াম জাতীয় যে শিল্প আছে সেখান থেকে দেখা যায় সালফার ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, হাইড্রোজেন সালফাইড এগুলো মেশে। ধাতু নিষ্কাশনের কারখানা আছে বিভিন্ন জায়গায়, এখান থেকে সালফার ডাইঅক্সাইড, আর্সেনিক অক্সাইড, কার্বন মনোক্সাইড এগুলো বায়ুতে মেশে। সিমেন্ট, অ্যাসবেস্টস কারখানা থেকে সূক্ষ্ম সূক্ষ্ম ধূলিবালি কণা এবং এগুলো বায়ুতে এসে বায়ুকে দূষিত করে। খনিজ শিল্প, টেক্সটাইল ও কাগজ শিল্প, এখান থেকেও বায়ুতে বিভিন্ন পদার্থ মিশে বায়ুকে দূষিত করে। প্রধান প্রধান বায়ু দূষণের উৎস এবং ক্ষতিকর দিকগুলো আমরা এখন আলোচনা করব। যেমন সালফার ডাইঅক্সাইড কোথা থেকে আসে? সালফার ডাইঅক্সাইড জীবাশ্ম জ্বালানির দহন করলে, ধাতু নিষ্কাশনকালে, শিল্পে, তৈল শোধনাগারে, সালফিউরিক অ্যাসিড প্রস্তুতি যেখানে হয় সেই শিল্পে, স্টিল প্রস্তুতকালে এই সালফার ডাইঅক্সাইড তৈরি হয়। বিভিন্ন দেশে আমরা শুনেছি আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয়। আগ্নেয়গিরির অগ্নুৎপাত হলে সেই গ্যাসে প্রায় 67% সালফার ডাইঅক্সাইড থাকে, তাহলে সেখানকার বায়ু দূষণ হয়, সালফার ডাইঅক্সাইড বায়ুতে মিশে। বিভিন্ন শিল্প কারখানা থেকে যে সালফার ডাইঅক্সাইড নির্গত হয় সেটা বায়ুর সাথে, শ্বাসের সাথে মানুষ যদি গ্রহণ করে তাহলে মানুষের বহুমাত্রিক সমস্যা দেখা দেয়। এটা অম্লধর্মী অক্সাইড। এর প্রভাবে কি হয়? আমাদের চোখ এবং শ্বাসনালী জ্বালা করতে থাকে। কি করে? চোখ এবং আমাদের শ্বাসনালী জ্বালা করে। শ্বাস প্রশ্বাসের সাথে যদি সালফার ডাইঅক্সাইড শরীরে প্রবেশ করে তাহলে শ্বাসকষ্ট হয়, হাঁপানি হয়, ব্রঙ্কাইটিস, অ্যালার্জি এগুলো দেখা দেয়। বায়ুতে যদি অধিক পরিমাণে সালফার ডাইঅক্সাইড থাকে তাহলে সেটা যদি অনবরত মানুষ গ্রহণ করতে থাকে তাহলে কি হয়? ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। তাই যেসব শিল্প কারখানায় সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয় এবং ব্যবহার হয় সেসব শিল্প কারখানায় যারা কাজ করবে তাদের মাস্ক অবশ্যই ব্যবহার করা উচিত। তাছাড়া বায়ুর অতিরিক্ত সালফার ডাইঅক্সাইড বিভিন্ন প্রভাবকের উপস্থিতিতে বায়ুর অক্সিজেন এবং জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড তৈরি করে, যেটা অ্যাসিড বৃষ্টিরূপে মাটিতে পড়ে এবং মাটির উর্বরতা নষ্ট করে। যখন তা পাতার উপর পড়ে তখন সেই উদ্ভিদের পাতার কোষ বা গাছের কোষ ধ্বংস হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, যার ফলে কি হয়? পাতা শুকিয়ে যায়, ক্লোরোফিল নষ্ট হয়, যার কারণে কি হয়? উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারে না। এবারে আসো যে নাইট্রোজেনের অক্সাইডগুলো আমাদের উৎস এবং ক্ষতিকর দিক কি? রাসায়নিক সার প্রস্তুত হয় যেখানে এবং নাইট্রিক অ্যাসিড প্রস্তুতি হয় যেখানে, সেই সব শিল্প কারখানা, বিভিন্ন রাসায়নিক শিল্প থেকে স্টিল প্রস্তুতকালে পারমাণবিক বিস্ফোরণ যদি ঘটে, বায়ুমণ্ডলের বজ্রপাতের সময় নাইট্রোজেনের অক্সাইড সৃষ্টি হয়। নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড যেটা, এরা বিষাক্ত এবং অম্লধর্মী গ্যাস। অধিক পরিমাণ নাইট্রোজেন ডাইঅক্সাইড শ্বাস প্রশ্বাসে গ্রহণ করলে ফুসফুসের প্রদাহ সৃষ্টি হয়, ব্রঙ্কাইটিস হয়, নিউমোনিয়া হয়। কেমন? শ্বাসের সাথে যদি অধিক আমরা নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্রহণ করি তাহলে রক্তক্ষরণ হয় ফুসফুসে। নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড রাসায়নিক ধোঁয়া সৃষ্টি করে, যার প্রভাবে চোখ, নাক এগুলো জ্বালাপোড়া করে, হাসি আসে, কাশি হয়, শ্বাসকষ্টের উদ্ভব হয়।
সুতরাং নাইট্রোজেনের শিল্প কারখানায় নাইট্রোজেন ডাইঅক্সাইড যেখানে বা নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড যেখানে তৈরি হবে সেই সব শিল্প কারখানায় কাজ করার সময়ও মাস্ক পরে কাজ করতে হবে। হ্যাঁ, এই নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইডের সবচেয়ে বেশি ক্ষতিকর দিক হচ্ছে পরিবেশে, কারণ এরা বিভিন্ন সময় অণুঘটকের কাজ করে। নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড অক্সিজেন ও পানির সাথে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড তৈরি করে। যে নাইট্রিক অ্যাসিড কি হয়, ওই অ্যাসিড বৃষ্টিরূপে পড়ে, ফলে কি হয়, পরিবেশের ক্ষতি হয়। এরকম মাটির উর্বরতা নষ্ট হয়, গাছপালার পাতা ক্লোরোফিল নষ্ট হয়, যার কারণে কি হয়, তারা খাদ্য উৎপাদন করতে পারে না। এবারে আসো যে হাইড্রোজেন সালফাইড, এটা আমাদের কিভাবে এই দূষকটা তৈরি হয় এবং এর উৎস ও ক্ষতিকর দিকটা কি। আগ্নেয়গিরির নির্গত গ্যাস থেকে সালফারযুক্ত জৈব যৌগের বিয়োজনের ফলে হাইড্রোজেন সালফাইড তৈরি হয়। তাই মাছ, ডিম প্রভৃতি উচ্চ প্রোটিন সমৃদ্ধ পদার্থের পচনে হাইড্রোজেন সালফাইড নির্গত হয়। যেমন কি ডিম পচলে যে দুর্গন্ধ হয়, আসলে ওখানে হাইড্রোজেন সালফাইড তৈরি হয়। মাছ পচলে হয়। পেট্রোলিয়াম জাতীয় বিশোধন কারখানা যেখানে আছে, কাগজ শিল্পে, সালফিউরিক অ্যাসিড শিল্পে সালফার গঠিত বিভিন্ন যৌগ উৎপাদন করে শিল্পক্ষেত্র থেকে হাইড্রোজেন সালফাইড নির্গত হয়। এটাও অম্লধর্মী বিষাক্ত গ্যাস। কেমন? এটা কি করে, অল্প পরিমাণে যদি আমরা শ্বাসের সাথে গ্রহণ করি তাহলে মাথা ধরা এবং বমি বমি ভাব হবে, চোখ জ্বালা পোড়া করবে, গলা জ্বলবে, অনেক ক্ষেত্রে ক্ষুধা মন্দা দেখা দেয়। অধিক পরিমাণে হাইড্রোজেন সালফাইড শরীরে প্রবেশ করলে মৃত্যু পর্যন্ত হতে পারে। গেল আমাদের শিল্পের গ্যাসীয় বর্জ্য এবং বায়ু দূষণের অংশটি। এবারে আমরা আসবো গ্রিন হাউস গ্যাসের উৎস ও প্রভাব। আগেই আমাদের বুঝতে হবে গ্রিন হাউস কি, এরপরে আসবো গ্রিন হাউস গ্যাসের সংজ্ঞা। শীতপ্রধান দেশে তাপমাত্রা কম থাকায় সরাসরি প্রাকৃতিক পরিবেশে শাকসবজি ও ফলমূল উৎপন্ন সম্ভব হয় না। তাই শীতপ্রধান দেশে বিশেষ ধরনের কাঁচ নির্মিত ঘরে উষ্ণতা বৃদ্ধি করে শাকসবজি ও ফলমূল উৎপাদন করা হয়। বিশেষভাবে নির্মিত কাঁচের ঘরে সূর্যালোক সহজে প্রবেশ করে ঘরের ভেতরে পরিবেশ ও মাটির তাপমাত্রা বৃদ্ধি করে। এক্ষেত্রে সূর্যালোকের আইআর রশ্মি নিয়ে কাঁচ ঘরে প্রবেশ করে, প্রতিফলিত হয়ে ফিরে যাবার সময় তাদের কি হয়, তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যায়। ফলে কাঁচের দেওয়াল অতিক্রম করার সময় অবলোহিত রশ্মি বাধার সম্মুখীন হয় এবং কি হয়, পুনরায় আবার ফিরে এসে কাঁচঘরের তাপমাত্রা বাড়িয়ে দেয়। কাঁচঘরের তাপমাত্রা বাড়িয়ে শাকসবজি ও ফলমূল উৎপাদন করার কৌশল, এইটাকে আমরা গ্রিন হাউস প্রভাব নামে পরিচিত। জাপানি গ্রিন হাউস গ্যাস এবং গ্রিন হাউসের মাধ্যমে শাকসবজি উৎপাদন করা হয় বা বিভিন্ন শীতপ্রধান দেশে এটা করা হয়। এখন আসুন এই গ্রিন হাউস গ্যাস কি, গ্রিন হাউস গ্যাসের সংজ্ঞাটা। বায়ুমণ্ডলে উপস্থিত যেসব গ্যাসীয় পদার্থের আবরণ পৃথিবীকে আচ্ছাদন রূপে ঢেকে রাখে, পৃথিবী হতে বিকৃত তাপকে মহাশূন্যে ফিরে যেতে বাধা দেয় এবং ভূপৃষ্ঠ তৎসংলগ্ন বায়ুমণ্ডলকে উত্তপ্ত রাখে, তাদেরকে বলছি আমরা গ্রিন হাউস গ্যাস। যেমন কি কার্বন ডাই অক্সাইড, মিথেন, সিএফসি, পানি বাষ্প, এগুলো হচ্ছে গ্রিন হাউস গ্যাস। এখন এই গ্রিন হাউস প্রভাবটা কি? তোমরা গ্রিন হাউস প্রভাব, পৃথিবীর বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড, মিথেন, সিএফসি, পানি বাষ্প এবং অন্যান্য গ্যাস পৃথিবীকে গ্রিন হাউসের কাছের দেয়ালের মতন আচ্ছাদন করে রেখেছে। ফলে সূর্য থেকে আগত ক্ষুদ্র তরঙ্গ বিশিষ্ট আলোক রশ্মি বিভিন্ন গ্যাস স্তর অতিক্রম করে ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে, অতঃপর
নির্গত তাপ শক্তি গ্যাসে শোষিত হয় এবং শোষিত তাপের একটি অংশ ভূপৃষ্ঠের দিকে ফেরত পাঠায়। তাহলে কি হয়, উপরে যখন যায় তখন সেটাকে আবার ভূপৃষ্ঠে ফেরত পাঠায়, বাধার সম্মুখীন হয়। এর ফলে পৃথিবীর গড় তাপমাত্রা 15°C হয়, যা সকল সজীব বস্তুর বেঁচে থাকার জন্য উপযুক্ত। পৃথিবীর বায়ুমণ্ডলে গ্যাস স্তর যদি না থাকতো তাহলে গড় তাপমাত্রা হইতো কত, -18°C, যার ফলে কি জীব জগতের কোনো অস্তিত্বই থাকতো না। তাহলে কি গ্রিন হাউস প্রভাবের কারণে মূলত জীব জগতের অস্তিত্ব আছে। অর্থাৎ এই গ্রিন হাউস গ্যাসগুলো আমাদের পৃথিবীকে একটি বলয়ের মতন আটকে রেখেছে, যার কারণে আমাদের পৃথিবীর গড় তাপমাত্রা 15°C, আর এর কারণে পৃথিবীতে জীব জগৎ বেঁচে আছে। গ্রিন হাউস গ্যাস না থাকলে, অর্থাৎ ওই আচ্ছাদনটি না থাকলে তাপমাত্রা তো -18°C, যেখানে জীব জগতের কোনো অস্তিত্ব থাকতো না। এটা আমাদের উপকারী দিক। কিন্তু বর্তমানে বায়ুমণ্ডলে এই গ্যাসের গুলো, যেমন কার্বন ডাই অক্সাইড, মিথেন, CFC ও ওজোন প্রভৃতির পরিমাণ স্বাভাবিকের তুলনায় বেড়ে গেছে, যার কারণে কি হচ্ছে, পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ 15° থাকার কথা, সেখানে সেটা এখন বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে। যার ফলে কি হয়, এই তাপমাত্রা যত বাড়বে, জীবজগতের তাপমাত্রা কম থাকলেও জীবজগৎ যেমন থাকবে না, তাপমাত্রা বেড়ে গেলেও জীবজগতের পক্ষে সেটা হুমকি স্বরূপ হয়ে দাঁড়াইছে। মানুষ্য সৃষ্ট এবং প্রাকৃতিকভাবে এই গ্রিনহাউস গ্যাসগুলো বেড়ে যাওয়ার কারণে আমাদের এখন জীবজগৎ হুমকির মুখে দাঁড়িয়ে গেছে। গ্রিনহাউস গ্যাসগুলোর শতকরা হিসাব আমরা একটা ছকে দেখো। এইভাবে উষ্ণতা বৃদ্ধিতে অবদান তার কতটুকু আমরা দেখলাম ছকে, এগুলো দেখো। আমরা এরপরে আসবো এই যে গ্রিন হাউস গুলো উৎস কি, গ্রিন হাউস গ্যাসগুলোর উৎস। কার্বন ডাই অক্সাইডের উৎস প্রথমে দেখব, যে কার্বন ডাই অক্সাইড বায়ুমণ্ডলের একান্ত প্রয়োজন, কারণ এটা উদ্ভিদ গ্রহণ করে, সালোক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরি করে, অক্সিজেন ত্যাগ করে, সেই অক্সিজেন আমরা আবার গ্রহণ করি। ঠিক আছে, তাহলে কার্বন ডাই অক্সাইড ছাড়া সালোক সংশ্লেষণ সম্ভব না, শর্করা জাতীয় খাবার উৎপাদন সম্ভব না। তো পৃথিবীতে ভারসাম্য রক্ষায় এই গ্যাস দরকার। এটা স্বাভাবিকভাবেই আমরা আবার শ্বাস প্রশ্বাসের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি, কিন্তু এটার পরিমাণ আজকাল বেড়ে যাচ্ছে। কিভাবে বাড়তেছে? কলকারখানা, শিল্প কারখানা, মোটর গাড়ি, এতে প্রচুর পরিমাণে যে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করা হয়, এর কারণে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে। আরেকটা বাড়তেছে, তোমরা শুনে থাকো যে বিভিন্ন জায়গায় বন জঙ্গলে আগুন লেগে যাচ্ছে। এই অগ্নুৎপাতের ফলে সেখানে কি হচ্ছে, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে সেখানে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে। বনভূমি উজাড় হওয়ার ফলেও সেখানে উদ্ভিদ কমে যাচ্ছে, সালোক সংশ্লেষণ কম হচ্ছে, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড কম ব্যবহৃত হচ্ছে, যার কারণে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে। কার্বন ডাই অক্সাইড যদি এভাবে বাড়তে থাকে, তাহলে বছরে প্রায় 0.4% বাড়তেছে। এইটা অব্যাহত থাকলে আগামী 1 শতকের মধ্যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ প্রায় দ্বিগুণ হয়ে যাবে, যা পৃথিবীর গড় তাপমাত্রাকে 3.8°C বৃদ্ধি করে, যা পৃথিবীর ভারসাম্য হারাইয়া যাওয়ার সম্ভাবনা আছে। মিথেন কোথা থেকে? মিথেন একটা গ্রিন হাউস গ্যাস, এর অবদান কার্বন ডাই অক্সাইডের ঠিক পরে। মিথেনটা কোথা থেকে তৈরি হয়? জীবজগতের পচন থেকে, যেমন গাছপালা বা বিভিন্ন ফসলের অবশিষ্ট অংশ, এগুলো যখন পচে তখন মিথেনের তৈরি হয়।
বিভিন্ন জৈব পদার্থ, তেল ও খনিজতে প্রতিনিয়ত মিথেন গ্যাস বায়ুতে যুক্ত হয়ে গ্রিনহাউস গ্যাস হিসাবে এটা বাড়ায় দিচ্ছে। বায়ুমণ্ডলে মিথেনের পরিমাণ বছরে 1% হারে বেড়ে চলছে। সিএফসি, গ্রিনহাউস প্রভাব সৃষ্টিতে সিএফসির ভূমিকা প্রায় 16%। সিএফসি হিমকারক যন্ত্র যেমন কি এসি, রেফ্রিজারেটর, ফ্রিজ এগুলোর থেকে, ফোম শিল্পে, খাদ্য সংরক্ষণে, প্রসাধনী ও কীটনাশক উৎপাদনে সিএফসি ব্যবহার করা হয়। তারপরে এগুলোর কাজে, সংরক্ষণ, মেরামতের কাজে সিএফসি তখন বায়ুমণ্ডলে মিশে পরিমাণটা বাড়িয়ে দেয়। বছরে গড়ে প্রায় 3 থেকে 4% হারে এই সিএফসি গ্যাস বেড়ে চলছে। ওজোন স্তর, ওজোন একটা সিএফসি গ্যাস, গ্রিনহাউস সৃষ্টিতে ওজনের অবদান 8%। কেমন? এটা বিভিন্ন মোটরযান, বিদ্যুৎ কেন্দ্র, জ্বালানি, জীবাশ্ম জ্বালানি দহনের ফলে তৈরি হচ্ছে। তো যত বেশি পরিমাণে জীবাশ্ম জ্বালানি আমরা ব্যবহার করব, তত বায়ুতে এটা ছড়াই পড়বে। নাইট্রোজেন, এখান থেকে হয় নাইট্রোজেন বিভিন্ন অক্সাইড। এই নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড বায়ুমণ্ডলে হাইড্রোকার্বন ও অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ওজোন স্তর সৃষ্টি করে। ওজোন স্তরের বা ওজোন গ্যাসের বছরে গড় বৃদ্ধির হার হচ্ছে 0.4 থেকে 1%। নাইট্রাস অক্সাইড, এটা একটা গ্রিনহাউস গ্যাস। গ্রিনহাউস প্রভাব সৃষ্টিতে এর অবদান 5%। মোটর গাড়ি, কলকারখানা, বিদ্যুৎ কেন্দ্রে যখন জীবাশ্ম জ্বালানি দহন করা হয় তখন প্রচুর পরিমাণে নাইট্রাস অক্সাইড তৈরি হয়। এটা গড় বৃদ্ধির পরিমাণ 0.2 থেকে 0.3%। তো এই গ্রিনহাউসগুলো যত বেড়ে যাবে, গ্যাসগুলো যত বেড়ে যাবে, আমাদের পৃথিবীর ততই হুমকির মুখে দাঁড়ায় যাবে। সুতরাং আমাদের উচিত এই গ্রিনহাউস গ্যাসগুলো যাতে কম উৎপন্ন হয় এবং এটা পরিবেশের যাতে কম ক্ষতি করে। বিভিন্ন কলকারখানায় এই গ্যাসগুলো যখন তৈরি হয়, তাদেরকে যদি আমরা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে অন্যান্য বস্তুতে, অন্যান্য রাসায়নিক পদার্থে রূপান্তর করতে পারি, তাহলে এটা আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। অথবা জীবাশ্ম জ্বালানি ব্যবহারের পরিবর্তে আমরা যদি অন্যান্য জ্বালানি ব্যবহার করতে পারি, তাতেও গ্রিনহাউস গ্যাসের উৎপাদনের পরিমাণ কম হবে, যার ফলে আমাদের পৃথিবী বসবাসযোগ্য থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই অংশটুকু ভালো করে আয়ত্ত করার চেষ্টা করো। সবাইকে ধন্যবাদ।